বাংলার দিকে, কারণ এই মুহূর্তে আমরা দেখতে পেয়েছি এই 19 দিন ধরে পর পর 7টি হিন্দুর নিধনের মতন ঘটনা ঘটেছে। আজ আরো একটি ঘটনা সামনে এসেছে যেখানে জানা যায় যে মিঠুন সরকার, তার মৃত্যু হয়েছে চোর সন্দেহে তাকে ধাওয়া করা হয় এবং পরবর্তীতে পুকুরে ঝাঁপ দেন তিনি প্রাণে বাঁচতে এবং জলে ডুবে তার মৃত্যু হয়। এই নিয়ে 7টি মৃত্যুর ঘটনা ঘটলো ওপার বাংলাতে। আর এরই প্রতিবাদে এবার সরব জানা যাচ্ছে যে বাংলাদেশে হিন্দু নির্যাতনে সরব ঐক্য পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নিশানায় তারা। ইউনূস সরকার হিন্দু নিধন ও নির্যাতন নিয়ে প্রেস বিবৃতি করে ক্ষোভ জানালো ঐক্য পরিষদ। আবারও আপনাদের জানিয়ে রাখবো, বাংলাদেশে পর পর হিন্দু নির্যাতনের ঘটনা, সরব ঐক্য পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নিশানায় ইউনূস সরকার। হিন্দু নিধন ও নির্যাতন নিয়ে প্রেস বিবৃতি করে ক্ষোভ জানালো ঐক্য পরিষদ। এই মুহূর্তে ওপার বাংলায় পরপর যে ঘটনা ঘটেছে, একের পর এক হিন্দুদের ওপর অত্যাচার নির্যাতনের মতন ঘটনা ঘটেছে, হত্যা করা হয়েছে তাদেরকে প্রকাশ্যে। আর এই ঘটনায় প্রতিবাদে এবার হিন্দু ঐক্য পরিষদ তারা সরব হয়েছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস। রাধারমন বাবু, এই মুহূর্তে এই বাংলাদেশে পরপর যেভাবে ওপার বাংলায় সংখ্যালঘুদের ওপর অত্যাচার হচ্ছে, হিন্দু নিধনের মতন ঘটনা ঘটছে, তারপর এই ঘটনায় এবার হিন্দু নির্যাতনে সরব হয়েছে ঐক্য পরিষদ, কি বলবেন? বাংলাদেশকে নিয়ে কিছু বলার নেই। আমরা প্রায় দেড় বছর থেকে আমরা দেখছি কি তাণ্ডব চলছে ওখানে। লাস্ট এক সপ্তাহ মধ্যে প্রায় 6 জনের খুন করা হলো, রেপ করা হচ্ছে। বাংলাদেশ সকালে আমরা উঠলেই ওখান থেকে এর ধরনের আমরা রোজ খবর পাচ্ছি। আমার সব থেকে আশ্চর্য লাগছে কি ইউনাইটেড নেশন মতো এত বড় বড় সুন্দর সুন্দর নামের সংস্থা রয়েছে, কিন্তু কেউ বাংলাদেশের হিন্দু আর মাইনরিটির সঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে নেই। এটা খুব চিন্তার কারণ। আমি এটাই হাত জোড়ে ওখানকার সরকার থেকে নিবেদন করতে চাই কি আপনারা দেখুন ওখানে এর ধরনের যারা সাধারণ মানুষ আছে ওদের কি দোষ, ওরা ওখানে ব্যাপার করছে, ওদের পরিবার রয়েছে। এরকম এক একজন করে রোজ হত্যা করার এটা 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 হিউম্যানিটির পক্ষে একটা দেশে 21st সেঞ্চুরিতে এই ধরনের জিনিস হতে পারে, এটা চিন্তাই করা যায় না। আমি এটাই অনুরোধ করবো কি ওখানে যারা এই কাণ্ড করেছে ওদেরকে শাস্তি তো হবেই, কিন্তু একদম ইমিডিয়েটলি এই চক্রটাকে থামানো দরকার। বেশ, ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাসের সঙ্গে এবং যে বিষয় আপনাদের জানাচ্ছিলাম ওপার বাংলাতে এই মুহূর্তে যেভাবে অশান্ত হয়ে রয়েছে, প্রত্যেক দিনই বিভিন্ন ঘটনা সামনে আসছে যেখানে বিশেষত আমরা দেখতে পাচ্ছি এই জামাতি মৌলবাদীদের শিকার হচ্ছেন হিন্দুরা, ওপার বাংলার সংখ্যালঘুরা, তাদের ওপর ক্রমাগত নির্যাতন চলছে, হত্যা করা হচ্ছে, প্রকাশ্যে হত্যা করার মতন ঘটনা ঘটেছে। আপনাদের মনে থাকবে দীপু চন্দ্র দাস, তাকে প্রকাশ্যে গণপিটুনি এবং তাকে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছিল এবং তারপর আমরা দেখতে পেয়েছিলাম খোকন চন্দ্র দাস, তিনিও এইভাবে প্রকাশ্য হত্যার শিকার হয়েছিলেন। তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়, পরবর্তীতে আগুন ধরিয়ে দেওয়া হয়, প্রাণে বাঁচতে তিনিও পুকুরে ঝাঁপ দিয়েছিলেন এবং সেখান থেকেই তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। টানা 3 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছিলেন, অবশেষে তার মৃত্যু হয়। এবং পরপর এই ঘটনা দেখতে পেয়েছি সাংবাদিক থেকে শুরু করে সরকারি কর্মী কেউই কিন্তু বাদ যাচ্ছে না ওপার বাংলাতে। এবার আরও এক খুনের ঘটনা, বলা চলে এক প্রকার হত্যার ঘটনা ঘটলো। চোর সন্দেহে ধাওয়া করা হয়েছিল মিঠুন সরকারকে, পরবর্তীতে প্রাণে বাঁচতে তিনি পুকুরে ঝাঁপ দিয়েছিলেন, জলে ডুবে তার মৃত্যুর ঘটনা সামনে আসে। অর্থাৎ এই 19 দিনে পরপর 7টি প্রাণ গেল ওপার বাংলাতে হিন্দু নিধনের মতন যে ঘটনা ঘটছে। এবং গতকাল যে ঘটনা সামনে আসে সেখানে এক হিন্দু মহিলা, তিনি বিধবা মহিলা, তিনি নির্যাতনের শিকার হয়েছিলেন, গণধর্ষণ করা হয়েছিল তাকে, এই অভিযোগ সামনে আসে। আর শুধুমাত্র নির্যাতন করা নয়, তার চুল কেটে নেওয়া হয়েছিল, গাছে বেঁধে রেখে তার উপরে নির্যাতন চলে। এই পরপর যখন ঘটনাগুলি ঘটছে তখন প্রশ্ন উঠছে, তাহলে ওপার বাংলায় সংখ্যালঘুদের নিরাপত্তা কোথায়? মোহাম্মদ ইউনূস, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, তিনি কি ওপার বাংলায় সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পারছেন না? তিনি বলেছিলেন যখন এই ঘটনাগুলি সামনে আসে বা দীপু চন্দ্র দাসের উপর যখন এই নির্মম অত্যাচারের খবর সামনে আসে, তিনি বলেছিলেন ওপার বাংলায় সংখ্যালঘুদের উপর এই অত্যাচার তিনি বন্ধ করবেন, তাদের যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করবেন। কিন্তু তারপরেও কোথাও গিয়ে ব্যর্থ
মোহাম্মদ ইউনূস কেন তিনি করতে পারছেন না, নাকি সব জেনে বুঝে তিনি চুপ করে রয়েছেন এবং বিদেশি শক্তির মদত রয়েছে এই ঘটনাগুলির পিছনে এবং তিনিও সবকিছু জেনে চুপ করে সেই মদতে তিনি সাহায্য করছেন? এবং যেহেতু সামনেই ফেব্রুয়ারিতে সেখানে সংসদ নির্বাচন রয়েছে, সেই নির্বাচন যাতে না হয় এবং পাশাপাশি এই ভোটে যাতে হিন্দুরা অংশগ্রহণ করতে না পারে, তাই এইভাবে একটা হিন্দু সম্প্রদায় তাদেরকে সেখান থেকে ধুয়ে মুছে একটা সাফ করে দেওয়ার কি চেষ্টা করছেন মোহাম্মদ ইউনূস? এমন একাধিক প্রশ্ন এই মুহূর্তে বাংলাদেশের ঘটনায় উঠতে শুরু করেছে। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে মিঠুন সরকার তার মৃত্যু হয়েছে, যে ঘটনা সামনে আসে যে চোর সন্দেহে তাকে ধাওয়া করেছিল কিছু মানুষ এবং পরবর্তীতে তিনি নিজে প্রাণে বাঁচার চেষ্টা করেন। প্রাণে বাঁচতে গিয়ে তিনি পুকুরে ঝাঁপ দেন। পুকুরে ঝাঁপ দেওয়ার পরেই সেখানে জলে ডুবেই তার মৃত্যু হয়। এই ঘটনা সামনে এসেছে। অর্থাৎ এই পরপর যে ঘটনা আমরা দেখতে পেলাম, যদি আমরা একটু পরিসংখ্যান দেখার চেষ্টা করি, পরপর প্রণতোষ কর্মকার, দীপু চন্দ্র দাস, পিন্টু আকন্দ, পাশাপাশি অমৃত মণ্ডল, বাজেন্দ্র বিশ্বাস, খোকন চন্দ্র দাস, রানা প্রতাপ বৈরাগী এবং শরৎমণি চক্রবর্তী, গতকাল পর্যন্ত এই নামগুলো ছিল। আজ আরও একটি নাম সেই তালিকায় যোগ হলো, মিঠুন সরকার। এই মুহূর্তে এই ঘটনার একাধিক প্রশ্ন তুলে দিচ্ছে যে কেন ওপার বাংলাতে সেখানে এইভাবে হিন্দুদের ওপর নির্যাতন চলছে। আমরা কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, পাশাপাশি কূটনৈতিক বিশেষজ্ঞ সুভাষিস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। সেই সরকারের কার্যপ্রণালীকে বিশ্লেষণ করতে নৈরাজ্য ধরনের কথাবার্তাকে ব্যবহার করা যায়, কিন্তু যদি কোনো সরকারই নেই, সেখানে পুলিশ দেখছে আমরা রাজনীতিকরণ না করলে বাঁচতে পারবো না, সেখানে এই ধরনের ঘটনা ঘটছে, এই ধরনের দিনের পর দিন ঘটনা হচ্ছে এবং এটা রাষ্ট্র, আর আমি পতনের মুখেও বলতে পারছি না, একটা রাষ্ট্রের পতন ঘটে গেছে। একটা রাষ্ট্র আজকে এতটা নিকৃষ্ট মানের পতন ঘটেছে যে আগামী দিনে শুধু তাই নয়, বাংলাদেশের যে গভর্নমেন্ট হবে সেই গভর্নমেন্ট কতটা নিজেকে লাস্ট করতে পারবে সেটাও বড় কথা। কারণ একটা জিনিস বুঝতে হবে, আন্তর্জাতিক মহল কিন্তু আপনার রাগের ধার ধারে না। সে তো প্রথমেই এটাই দেখবে যে আপনার দেশ কিভাবে আপনার দেশে মাইনরিটিদের দেখেছে, সেখানে যে রকম এরা এক্সাম্পল রাখছে সেটা দুঃখজনক। মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, মানবিকতার শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে, এর থেকে দুঃখের আর কিছু হতে পারে। আর বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে আমরা কথা বলেছিলাম অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল আর কে শ্রীবাস্তবের সঙ্গে। তিনি এই পরিস্থিতিতে কি বলছেন শোনাবো। ডলার দিয়ে আমেরিকা পুরো প্রসেসটা ম্যানিপুলেট করে রাখে বসিয়েছে, আর তিনি পুরো বাংলাদেশকে বিক্রি করে দিয়েছেন আমেরিকাকে। দ্যাট ইজ পয়েন্ট 1। পয়েন্ট 2, ইলেকশনের পর ইউনূসের কোনো জায়গায় থাকবে না, পাত্তাই থাকবে না, তাহলে ইউনূস এখন ঘাবড়ে গেছে। তৃতীয়, এই ইলেকশন টাইম অনেক চেষ্টা করেছেন এরা, যেরকম আগস্ট 2024-এ করেছিলেন ওরকম অনেক চেষ্টা করেছেন এরা অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট তৈরি করার জন্য, তাই জন্য আবার এই পরিস্থিতি তৈরি হয়েছে, উত্তাল সিচুয়েশন তৈরি করছেন। 12 ফেব্রুয়ারি আগে যেটা মৌলবাদী সংগঠন আছে, যেটা জামাত ইসলাম বাংলাদেশ, আর তার সঙ্গে রিলেশনশিপ আছে এনসিপি, ওরা বুঝতে পেরেছে কিন্তু 300 যেটা সিট আছে পার্লামেন্টে, এরা 90 থেকে বেশি বাড়ছেই না। এমপি যেটা আছে এখন প্রত্যেকটা বাংলাদেশে যেটা আছে লোক আছে ওদের ফেভারিট, তার মানে এরা পাওয়ারে আসবে না, তারপরে ইউনূস পাওয়ারে থাকবে না। তাই জামাত ইসলাম এখন বাংলাদেশ একদম ডেসপারেট আছে। তাই জন্য আপনি দেখুন 12 ডিসেম্বর পর হাদির ইনসিডেন্ট হওয়ার পর ওরা লাগাতার আমাদের হিন্দু বাংলাদেশি যারা বাংলাদেশে আছেন, বাঙালি হিন্দু, ওদের উপরে অত্যাচার, ধর্ষণ করা হচ্ছে, মারা হচ্ছে। আমাদের যে দীপু দাসকে যেরকম শহীদ করা হলো, এটা তো অন্যায় হয়েছে। এরা পুরো বিশ্ব তাকাচ্ছে আর ওদের কাছে ওরা কিন্তু জানেন, ওরা হাদির নিয়ে যতগুলো ওয়েস্টার্ন কান্ট্রি আছে বড় বড় কথা বললো, কিন্তু আমাদের লোক এখন যখন জীবন্ত পুড়িয়ে দেওয়া হয়েছে ওদের সম্বন্ধে কিছু বলছে না। ওরা চেষ্টা করছে কি এরকম স্থিতি তৈরি করা। এই মুহূর্তে ওপার বাংলাতে এই হিন্দু নিধনের ঘটনা কিন্তু একটা রোজ নামচা ব্যাপার হয়ে গিয়েছে। একটু যদি পরিসংখ্যানগুলো দেখার চেষ্টা করি, পর কতগুলি ঘটনা ঘটেছে একটু যদি আপনাদের দেখার চেষ্টা করি, জানা যায় যে সেখানে বাংলাদেশে হিন্দু নিধনের ঘটনা প্রথম 2/12/25 অর্থাৎ ডিসেম্বরের দ্বিতীয় দিন, একদম শুরুর দ্বিতীয় দিন, সেখানে প্রণতোষ কর্মকার তার মৃত্যুর খবর সামনে আসে। এরপর 18/12/25 দীপু চন্দ্র দাস, মনে থাকবে আপনাদের যে এই দীপু চন্দ্র দাস তাকে কিভাবে গণপিটুনি দেওয়া হয়েছিল এবং এক জায়গায় খুঁটিতে বেঁধে তাকে পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং তাকে ঘিরে এই জামাতিদের উল্লাস উন্মাদনা, সেই ছবি আমরা দেখেছিলাম। এই ঘটনার পর প্রশ্ন উঠেছিল কিভাবে একটা মানুষের ওপর এভাবে নির্মম অত্যাচার তারা করতে পারেন, এবং শুধুমাত্র এখানেই থেমে থাকেননি তারা, তারপরে আরও ঘটনা ঘটেছে দেখতে পাওয়া যায়। এরপর পিন্টু আকন্দ, তারও খুন হয় 22/12/2025-এ,
অর্থাৎ গত বছরেই পরপর এই ঘটনা, ডিসেম্বরে একাধিক ঘটনা ঘটেছে। অমৃত মণ্ডল 24 খুন হন তিনি, তারপরে 29 বাজেন্দ্র বিশ্বাস, এরপর 31 খোকন চন্দ্র দাস, তার মৃত্যু হয় কিছুক্ষণ আগে। যেমনটা আপনাদের বলছিলাম যে তাকেও কিন্তু এক প্রকারই দুষ্কৃতীরা হামলা চালিয়েছিল, প্রাণে বাঁচতে তিনি পুকুরে ঝাঁপ দিয়েছিলেন, তার গায়েও আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। প্রাণে বাঁচতে তিনি পুকুরে ঝাঁপ দেন, অগ্নিদগ্ধ হয়ে পরবর্তীতে তার মৃত্যু হয়। 3 দিন ধরে হাসপাতালে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন। অবশেষে খোকন চন্দ্র দাসের তার মৃত্যু হয়। এবং তারপরে আরো 2টি ঘটনা ঘটেছে পরপর একই দিনে, 2টি ঘটনা। রানা প্রতাপ বৈরাগী এবং শরৎমণি চক্রবর্তী, দুজন, এক সাংবাদিক এবং অন্যদিকে আমরা দেখতে পাই আরো এক ব্যবসায়ী, তাকে এইভাবে নিশানা করেন জামাতিরা, মৌলবাদীরা, তাকে খুন করা হয়, তাদেরকে খুন করার মতন ঘটনা ঘটেছে। এবং এই মুহূর্তে এই ঘটনা কিন্তু একাধিক প্রশ্ন ইতিমধ্যেই তুলে দিয়েছে যে তাহলে কি কোথাও গিয়ে মোহাম্মদ ইউনূস তিনি এই ওপার বাংলায় সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ, নাকি সবকিছু জেনে বুঝে তিনি চুপ করে বসে রয়েছেন? আর